ওকে, তাহলে আমাদের ভিএস কোডটা ডাউনলোড হচ্ছে। আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এই ভিএস কোড এডিটরটা ব্যবহার করব। তো সেই জন্য আমাদের এই এডিটর খুব ইম্পর্টেন্ট। গুগলে সার্চ করে লিখবে জাস্ট ভিএস কোড, দেন আমরা পাবো যে উইন্ডোজ 11 যারা উইন্ডোজে থাকবে। সো 10-11 এর জন্য এটা ওয়েট করো। আমার একটা ভিএস কোড চালু করা আছে, এখন এটা কি বন্ধ করতে হবে কিনা, আচ্ছা বন্ধ করে দেই। আচ্ছা, সো ডাউনলোডটা যেহেতু সম্পূর্ণ, আমি জাস্ট মাঝখানে ক্লিক করলাম। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এখানে যা আছে কোনো কিছু মিস করা যাবে না, হ্যাঁ। একদম অবশ্যই টিক চিহ্ন, যদি এরকম অনেক সময় দেখা যায় থাকবে না, অবশ্যই সবগুলোই টিক চিহ্ন দিতে হবে। দেন আমরা ইনস্টল করব। সরি আবার করছি, এই কারণে হয়তো ভার্সন আপডেট হয়ে যেতে পারে। সারটা দেখে দেখে সেটআপ দিয়ে দাও সাদ্দাম। জি স্যার, আমি অলরেডি ইনস্টল শুরু করে দিয়েছি। টিক চিহ্নটা যত মনে থাকে, এগুলো যেন মিস না হয়। সবগুলাই মার্ক করে দিয়েছি। হ্যাঁ, সবগুলো মার্ক করে দাও। এখন আমাদের কিছু ভিএস কোডের শর্টকাট কি শিখতে হবে। আচ্ছা, ফিনিশ। আমাদের ভিএস কোডটা চালু হয়ে যাবে এখন। আচ্ছা, দেখতে পাচ্ছি স্যারের আগে যে কোডটা ছিল সেগুলো সব চালু হয়েছে। আমি কোডটা, এটা থাকুক, এটা আমার লাগবে। সো আমরা চলে যাচ্ছি যে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ শিখব, তাহলে সেই ল্যাঙ্গুয়েজের উপরে আমরা একটা ফোল্ডার তৈরি করব, যাতে ওই ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট গুলো যাতে এই ফোল্ডারে থাকে। সো আমরা যেহেতু এখন HTML শিখবো, HTML ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো সেটা এটাকে আমি যদি এই ফোল্ডার সহ যদি এডিটরে ওপেন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই রাইট ক্লিক করে ওপেন উইথ কোড, এইটাতে এই অপশনটা পাওয়া যাবে। আর যেটা যারা 10-11 ব্যবহার করবে তারা এখানে মোরে গিয়ে হয়তো পাবে। সো এই একভাবে আমরা খুলতে পারি ফোল্ডার সহ, ওটাই সহজ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোল্ডারটার নামটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, আমি ভিতরে যদি প্রবেশে থাকি তাহলে আমি রাইট ক্লিক করেও আমি মাঝখানে রাইট ক্লিক করে আমি এখান থেকে ওপেন করতে পারি। সেই সেম সেইভাবেই আছে। আরেকভাবে যদি আমি ওপেন করতে চাই, তাহলে আমাকে এখানে সিএমডি লিখতে হবে। সিএমডি লেখার পর অনেক সময় এটা করতে হয় যে ভিএস কোডটা অনেক সময় অনেকের এখানে থাকে না, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তখন তারা লিখবে শুধু কোড স্পেস ডট লিখলে তখন সিমিলারলি ভিএস কোডটা চালু হয়ে যায়। সো আমরা তিনটা জিনিস দেখলাম,
ভাবে আমরা ভিএস কোড একটা নির্দিষ্ট ফোল্ডার সহকারে চালু করতে পারি। এমনি তো চালু করা যাবে, এমনি চালু করাটা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা যে কেউ এখানে সার্চ করে চালু করবে। কিন্তু নর্মালি যারা প্রোগ্রামার তারা আসলে একটা নির্দিষ্ট ফোল্ডারকে ধরে এটাকে চালু করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এটা যখন আমরা আমাদের ফোল্ডারটাকে এখানে পেলাম, এই ফোল্ডারের মধ্যে যদি আমরা কিছু পেজ তৈরি করতে চাই, সাপোজ আমি একটা কোড ফাইল তৈরি করব, তো কোড ফাইল তৈরি করলে আমাদেরকে অবশ্যই এই যে এখানে ক্লিক করতে হবে। সো আমি যদি এখানে লিখি যে basic.html, সো আমার এখানে একটা HTML ফাইল তৈরি হলো, এবং এইখানে তৈরি হওয়ার অর্থ হচ্ছে এটা এই ফোল্ডারের ভিতরে তৈরি হলো। আমরা যদি দেখতে চাই আসলে কি তৈরি হয়েছে, হ্যাঁ। সো যদি আমরা খুব ভালোভাবে এই ভিএস কোডটা শিখি, এটার ব্যবহারটা, তাহলে খুব সহজে আমরা কোড লিখতে পারবো, দেরি হবে না। আচ্ছা, দেন আমি যদি একটা ফোল্ডার বানাই, img ফোল্ডার, আরটা হয়তো আমি ইমেজ ফোল্ডার বানাইছি। এখন যদি আমি চাচ্ছি যে আমি সিএসএস ফোল্ডার বানাবো, তো সেক্ষেত্রে কি আমি আবার ক্লিক করব? না, এখন কিন্তু যারা নতুন তারা ভুল করবে, তারা মনে করছে স্যার তো এখানে ক্লিক করে বানায়, তো আমি ক্লিক করলে হয়ে যাবে, আসলে তা হবে না। এখন খেয়াল করো, আমাদের কিন্তু যখন আমি ইমেজ ফোল্ডারটা বানালাম তখন কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে। আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে ফোল্ডার হয়ে যাবে। সো এই জিনিসটা একদম যারা নতুন তারা সমানে ভুল করে। তো তাকে অবশ্যই যে এই ফোল্ডারের মধ্যে যদি আমি ফোল্ডার বানাতে চাই, তাহলে আমাকে আবার বাহিরে ক্লিক করতে হবে এইখানে। এটার মধ্যে সিলেক্ট রাখা অবস্থায় আমি ফোল্ডার বানাই, তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে ফাইল এবং ফোল্ডার তৈরি হয়ে যাবে। সো এটার মধ্যে না রেখে আমি এটার মধ্যে ক্লিক করছি, মানে বাহিরে ক্লিক করলাম। এখন যদি আমি ফোল্ডার বানাই তাহলে সিবলিং হিসাবে হবে, মানে ইমেজের সহকারী হবে সিএসএস। দেখো এখন কিন্তু একজনের মধ্যে একজন ঢুকে নেই। সো আমি যদি আবার মনে করি যে এখানে আমি ফন্টস বানাবো, FONTS ফন্টস ফাইল, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে ফোল্ডার তৈরি করে এবং ফাইল তৈরি করে। ঠিক আছে, সো আমরা এটা দেখলাম। আর হচ্ছে অনেক সময় আমাদের এই জায়গাটা প্রয়োজন হয়, সো আমি এটা ক্রস করে দিতে পারি। তো এটা ক্রস করে দিব, তারপর দেখে আমাদের কোড লিখতে লিখতে অনেক লম্বা কোড হয়, তখন আবার এই জিনিসটা কলাপস করতে হতে পারে। সো কলাপস করার জন্য কিভাবে, এটা ক্রস করে দিব না, আমরা এখানে একটা শর্টকাট শিখি, কন্ট্রোল বি তে আমরা এটাকে কলাপস করতে পারবো, আবার কন্ট্রোল বি তে, তাহলে কন্ট্রোল বি কলাপস এবং এক্সপ্যান্ড দুইটাই করে। সো এটা মনে রাখতে হবে। আর হচ্ছে আমাদের অনেক সময় ডট এরকম এরকম কমান্ড প্রম্পট প্রয়োজন হয়, যেটা এখানেই কিন্তু অলরেডি কমান্ড প্রম্পট আছে, খুবই বেশি ফ্রিকোয়েন্টলি এটা ব্যবহার করতে হয় আমাদের। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জে চাপবো, কন্ট্রোল জে চাপলে এখানে একটা টার্মিনাল ওপেন হয়। দেখো এই যে টার্মিনাল, এটা গুরুত্বপূর্ণ। তো কন্ট্রোল জে চাপলে টার্মিনাল ওপেন হয়, তখন আমি এখানে চাইলে এই ফোল্ডারে dir mkdir সাপোজ দিলাম আমি অডিও। দেখো আমি কিন্তু কমান্ড দিয়ে অডিও ফোল্ডার বানালাম, যদি আমি এখন তোমাদের এই কমান্ড শেখাচ্ছি না, এটা হচ্ছে ডস কমান্ড। সো এটা আমরা আমাদের প্রয়োজন হবে যখন আমরা অনেক সময় জাভাস্ক্রিপ্টের কিছু প্যাকেজ, বা আমরা রিয়েক্ট শিখবো, রিয়েক্টে যখন আমাদের কিছু প্যাকেজ নামাতে হবে, বা অনেক সময় লাইব্রেরি ডাউনলোড করতে হয়, খুব ব্যাপকভাবে এটা ব্যবহার করতে হবে। বা অনেক সময় বিল্ড করতে হতে পারে সফটওয়্যারটা, সফটওয়্যার ডিপ্লয়মেন্ট হচ্ছে যে তুমি সফটওয়্যারটা রেডি হয়ে গেছে, এখন কাস্টমারকে দিবা, আর এই কাস্টমারকে দেওয়ার আগে যে প্রসেসটা কিভাবে এটা পাবলিশ করবা, এটাকে বলে ডিপ্লয়মেন্ট। হ্যাঁ, তো এই সেক্ষেত্রে এই কমান্ডগুলো আমাদের টেকনিক্যাল কমান্ডগুলো লাগে। সো আমরা এখানে আমরা জানলাম কন্ট্রোল জে চাপলে টার্মিনাল ওপেন হবে, আবার যদি কন্ট্রোল জে চাপি তাহলে এটা চলে যাবে। সো সিমিলারলি কন্ট্রোল বি এবং কন্ট্রোল বি এর মতো আর কি, কন্ট্রোল বিতে হচ্ছে সাইড প্যানেলটা ওপেন হবে, কন্ট্রোল যে হচ্ছে টার্মিনালটা ওপেন হবে। ওকে, এরপরে আসো আমাদের আরো গুরুত্বপূর্ণ, আমরা এখন যেখানে আছি দেখো, এটা হচ্ছে এই যে ফাইলটা আছে না, এই ফাইলে ক্লিক করলে আমরা এক্সপ্লোরারটা দেখছি। আর এই যে ফাইল এবং ফোল্ডারের যে ট্রিটা, এটা আমরা আসলে ট্রি বলে, হ্যাঁ, এই ট্রিটা কে অ্যাকচুয়ালি বলা হয় এক্সপ্লোরার, এটা উইন্ডোজেও আছে। সো এই এক্সপ্লোরারটাকে আমরা সুন্দরভাবে ফাইল এবং ফোল্ডার তৈরি করতে পারি। এরপর আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ, এই ফাইলের ছাড়াও আমাদের এখানে প্লাগইনস, অনেক সময় এক্সটেনশন, এই কোড এডিটরের যে ভিএস কোডের যে এক্সটেনশন গুলো, সেটা
এখানে দেওয়া থাকে অনেক অনেক এক্সটেনশন আছে, হাজার হাজার এক্সটেনশন, তুমি চাইলে এখানে ইনস্টল করে নিতে পারো। সো যেহেতু স্যার এটা আগেও অনেক আগে ইনস্টল করা, সো এখানে বাই ডিফল্ট কিছু প্লাগইনস ইনস্টল করা আছে এক্সটেনশন, যেমন এখানে ডার্ট ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার এটা দিয়ে করা যায়, সেই জন্য এটা সো লাইভ প্রিভিউ, এই যে এটা কিন্তু তোমাদের প্রথমে থাকবে না, দেখো সাদ্দামের ইয়েতে নাই। সো এটা খুব গুরুত্বপূর্ণ। লাইভ প্রিভিউ, তুমি কোড লেখার সাথে সাথে এখানে সাথে সাথে আউটপুট দেখাবে লাইভ, সেক্ষেত্রে লাইভ প্রিভিউ এটা লাগবে। সো এটা তুমি সেটআপ দাও, এটা এখানে সার্চ করো, সার্চ করে তুমি, এটা তো আমরা ইনস্টলড, তুমি যাবা ইনস্টল ছাড়ার পার্টে সার্চ করবে, যে এখানে থাকবে আর কি। সো এখানে সার্চ করলে তোমার এখানে চলে আসবে। সো তুমি লেখো যে লাইভ প্রিভিউ, লেখার পর দেখবা মাইক্রোসফট লেখা, দেন ইনস্টল বাটনে ক্লিক করলে ওটা ইনস্টল হবে। আপাতত এটা ইনস্টল করো, আর তেমন কিছু এখন তোমার জন্য লাগবে না। সো এখান থেকে তাহলে আমরা এক্সটেনশন, ব্রাউজারের এক্সটেনশন, সরি কোড এডিটর এক্সটেনশন সেটআপ দেব, আর এখানে গিয়ে আমরা আমাদের প্রোগ্রামিং এর কাজটা করব। ঠিক আছে? আচ্ছা, তো চলো যাই একটা HTML পেজে কি কি কন্টেন্ট থাকে, আমরা বই খুলে আমরা দেখব। আমরা বইটা ওপেন করি, বইটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে একটা কপি নিয়ে যাচ্ছে, কাট করে নিয়ে যাই, বেশি হয়ে যাবে, এখানে থাকুক বা HTML ফোল্ডারে থাকুক। আচ্ছা, সো এটা যদি আমরা ওপেন করি, আমরা এটা কিভাবে ফলো করব যাতে আমাদের খুব দ্রুত শেখা হয়ে যায়। প্রথম কাজ হচ্ছে, আমরা যখন কোনো একটা খাতায়, মানে আমাদের যদি একটা খাতা থাকে, সাদা কাগজ কিনে নিয়ে আসি, তো লেখার আগে আমাদের কিন্তু কিছু বেসিক জিনিস করতে হয়। খাতার মধ্যে দুই সাইডে দুটো রুল করতে হয়, অনেক সময় কোনায় হোমওয়ার্ক কথাটা লিখতে হয়, ঠিক আছে, একটা ডেট লিখতে হতে পারে। এই যে কাজটা করি একটা কিছু লেখা, একটু রিয়েল লেখার আগে আমাদের সাদা কাগজের আগে আগে পিছে রোল করলে এগুলো করতে হয়। এই যে ফর্মালিটি, এই ফর্মালিটিটা করার জন্য একটা, এই ওই পেজেও কিন্তু এই ফর্মালিটিটা আছে, যে তুমি ওই পেজের ডিজাইন বা কাজ শুরু করতে চাও, সেই জন্য প্রত্যেকটা ওই পেজের কিছু বেসিক কোড থাকতে হয়। এই কোডগুলো আমাকে একদম পুরোপুরি মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা বুঝার কিছু নাই। সো আমরা চলো যাই, আমি কোডগুলো দেখাচ্ছি। এই বইয়ের পড়া শুরু করতে হবে তোমাদের এখান থেকে। এই যে দেখো বেসিক কোড, প্রত্যেকটা ওই পৃথিবীতে যত ওয়েবসাইট দেখো, প্রত্যেকটা পেজে তুমি এই কোডগুলো পাবাই, কমন, এটা সবার ক্ষেত্রে কমন, এটা লাগবেই। এটা ছাড়া লিখলে গ্রামাটিক্যালি W3 যে ইয়ে আছে অর্গানাইজেশন কনসোর্টিয়াম, ওদের স্ট্যান্ডার্ড ফলো করলো না আর কি। আমাদেরকে অবশ্যই এই কোডের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। দ্যাটস আমাদেরকে এই কোডগুলো মাস্ট থাকতেই হবে। অন্য কিছু কম বেশি থাকবে, কিন্তু এই কোডগুলো তোমার থাকতেই হবে। সো এই কোডটুকু তোমাকে বুঝতে হবে। সো আমরা চলে যাই, কোডটুকু তুমি কি হাতে টাইপ করে লিখবা? হ্যাঁ, প্রথম অবস্থায় অ্যাজ এ নিউ নতুন প্রোগ্রামার শিখার যারা করবে তাদের অবশ্যই এই কোডটুকু মুখস্থ করা উচিত। আর যারা এক্সপার্ট তাদেরকে আসলে মুখস্থ করতে হবে না, তারা জাস্ট সময় বাঁচানোর জন্য তোমার ওই যে শিফট 1 চাপলে তোমার এটা আসলে ক্লিক করলে তুমি দেখো কোডটুকু তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এই শর্টকাট কিটা হচ্ছে শিফট 1, দেখে রাখো, শিফট +1 চাপলে তোমার এই একটা হিন্টস আসবে, এই যে সাজেশন আসবে, সাজেশন আসলে এন্টার করলেই কোডটুকু তার তৈরি হয়ে যাবে। সো আমরা যে কোডটুকু দেখছি এটাকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করব প্রথমেই, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করলাম। আহ, সেটা হচ্ছে ডকুমেন্ট, এই প্রথম পার্টটাকে বলা হয় ডকুমেন্ট ডিক্লারেশন। হ্যাঁ, এটা দ্বারা কম্পিউটারকে বা ব্রাউজারকে বোঝানো হয় যে আমি এখানে HTML ল্যাঙ্গুয়েজ লিখতেছি পিওর, এটা অ্যাকচুয়ালি HTML ডকুমেন্টস, এটা দ্বারা বোঝানো হয়, তাই এই জন্য এখানে লেখা আছে HTML। ওকে, এবং এখানে ভার্সন বলা হয়, ভার্সনটা বাই ডিফল্ট এখানে কিন্তু 5, আগে কিন্তু অনেক রকম ছিল, দেখবে অনেক হিজিবিজি কোড লেখা হতো, এখন একদম ভেরি সিম্পলি HTML লিখলে ও ব্রাউজার বুঝে না HTML ফাইল ভার্সনে আমরা কাজ করছি। আর বাকি যেটুকু আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পিওর HTML ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, HTML ল্যাঙ্গুয়েজ মার্কআপ, HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে এখানে রুট এলিমেন্ট, যেটা সর্ববাহিরে, যেটা দেখো যেটা বাহিরে সর্ববাহিরে শুরু হয় সেটা সর্ববাহিরে শেষ হয়, এটা হচ্ছে HTML এর নীতিমালার প্রথম ধাপ। যেইটার মাথা
মানে যে ট্যাগ, এটাকে আমরা ট্যাগ সাধারণত ট্যাগ বলা হয় বা এলিমেন্টও বলা হয়, HTML এলিমেন্ট। সো এই ট্যাগটা শুরু হয়েছে সর্ববাহিরে আর শেষ হচ্ছে সর্বশেষে, সর্বপ্রথমে এবং সর্বশেষে, মানে যেটা যে লেভেলে শুরু হবে সেটা সেই লেভেলেই শেষ করতে হবে। এতে দুটো চাইল্ড আছে দেখো, একটা হচ্ছে হেডার চাইল্ড, একটা হচ্ছে বডি চাইল্ড। এর অর্থ হচ্ছে HTML ট্যাগের ভিতরে দুইটা চাইল্ড আছে। সো সুতরাং তুমি যদি এটা শেষ করে ফেলতে এটার বডির ভিতর, তাহলে ভুল হবে। এটা শেষ করতে হবে অবশ্যই এনক্লোজ করার মতো, মানে একটা বক্স। আমরা সাধারণত HTML ট্যাগকে, একটা এলিমেন্টকে একটা বক্সের সাথে তুলনা করি। তাহলে আমার বোঝা যাচ্ছে যদি এটা একটা বক্স হয়, HTML বক্স হয়, তাহলে হেডার একটা বক্স এবং বডি একটা বক্স। তো সেটা যদি আমি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে দেখবে তোমার সহজেই এটা মুখস্থ হয়ে যাবে, এবং HTML নীতিমালার মধ্যে এটা 99% এইভাবেই তোমাকে বুঝতে হবে। সো আমি একটু দেখাচ্ছি যে HTML-টা কিভাবে রিপ্রেজেন্ট করে। সো আমরা এখানে নতুন পেজ নিলাম একটা। আচ্ছা, সো আচ্ছা, এটা দরকার নাই, আমি দিয়ে করি। এটা গায়েব হচ্ছে না তো। আচ্ছা, যাই হোক, থাকুক। দেখো একটা ওয়েব পেজ, ঠিক আছে? ওয়েব পেজের কে যদি আমি, এটা HTML, হ্যাঁ, ট্যাগটা হচ্ছে HTML। রুলারটা একটু ডিস্টার্ব করছে, দাঁড়াও একটু দেখি রুলারটা কিভাবে যায়। আনছি ঠিকই, তারপরে আবার ক্লিক করতে হবে। না, যাচ্ছে না তো। এখানেও তো নান অপশন নাই। আচ্ছা, তুলে দিচ্ছি, ওকে। সো এটা যদি HTML পেজ হয়, বাহিরের রুল HTML, সো এটা হচ্ছে তাহলে হেড, আর এটা হচ্ছে তাহলে কি বডি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম একটা HTML পেজের যে কোড, এই যে কোডটুকু লিখেছে দেখ, একটা বক্স, এই যে বক্স এখান থেকে শুরু হইলে বক্সটা এখানে শেষ, এই যে এই মাথা থেকে এই পর্যন্ত। এইটাকেই তারা, এইটাকেই কম্পিউটার কোডে নির্ধারণ করা হয় তোমার /HTML, মানে হচ্ছে এই যে কোডটুকু, এটা হচ্ছে এই দাগটুকু, আর এই প্রথম দাগ হচ্ছে এটা। সো এটা একটা বক্স। সো সিমিলারলি এখানে দেখো শুরু, এখানে একটা শেষ করতে হবে, আবার এখানে বডি শুরু, এখানে শেষ করতে হচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে রুট এলিমেন্ট, এটা কিন্তু রুট এলিমেন্ট মনে রাখতে হবে। HTML এর প্রথম যে এলিমেন্ট শুরু হয় এটাকে আমরা সাধারণত রুট এলিমেন্ট বলি, হ্যাঁ, রুট এলিমেন্ট। আর গুলো হচ্ছে তোমার জেনারেল এলিমেন্ট, সাধারণত যেভাবে নরমালি সব প্রত্যেকটা এলিমেন্টের ওপেনিং ট্যাগ, এই অংশটুকু বলা হয় ওপেনিং, আর এটা ক্লোজটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা ট্যাগের নরমালি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, তবে কিছু ট্যাগ আছে এক্সেপশনাল, এটা 9টার মতো, সেটাকে বলা আমরা এমটি ট্যাগ। যে ট্যাগের দেখবা ক্লোজিং নাই, এই যে শুধু মাথাটাই আছে দেখো, এটা কিন্তু এটার মতো যে শেষ অংশটা নাই, মানে এটা বক্সের মতো তুলনা করা যায় না। এটা বক্স না তুলনা করে তুমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তাহলে এটা একটা দাগের সাথে, একটা লাইনের সাথে তুলনা করতে পারো। সো তাহলে আমরা বুঝতে পারছি যে আমি যদি এখানে একটা দাগ দেই, জাস্ট দাগ, সেটা অ্যাকচুয়ালি আমি যদি দেই, এখন তুমি দেখতে পাবা এমটি ট্যাগ গুলো অনেকটা একটা দাগের মতো, বক্স নয়, HR, ঠিক আছে? সো আমি যদি এখন এই যে প্রিভিউ দেখিলা, প্রিভিউ, তাকে একটু লিখে নিই।
HTML। আচ্ছা, যাই হোক, এতটুকু লিখলাম। সো দেখো এই যে H1 HR একটা জাস্ট একটা স্ট্রাইপ। তো অনেকগুলো দেখা যায় দাগ, অনেকগুলো যদি দেখা যায় না, এটা অন্য পারপাসে থাকে। সো আমি যেটাতে দাগটা ভিজুয়ালি দেখা যায় সেটা রিপ্রেজেন্ট করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই রকম ট্যাগের গঠনগতভাবে দুই রকম ট্যাগ দেখা যাবে। একটা হচ্ছে যে কিছু ট্যাগে দেখবে ওপেনিং এবং ক্লোজিং থাকবে, যেটা একটা বক্সের সাথে পুরোপুরি বক্সের সাথে তুলনা করা হয়। আর যেগুলোর মধ্যে এরকম ওপেনিং আছে শুধু ক্লোজিং নাই, সেগুলোকে একটা লাইনের সাথে তুলনা করা যায়। ঠিক আছে? তাহলে আমরা এই দুই রকম পাবা, দুই রকম জিনিস পাবা। তাহলে আমরা বুঝলাম যে প্রথম হচ্ছে ওরা HTML কে প্রথমত দুই ভাগে ভাগ করবা। প্রথম ভাগটাকে আমরা বলবো যে যে পার্টটুকু ডক টাইপ, এটা অ্যাকচুয়ালি HTML ল্যাঙ্গুয়েজের কোনো অংশ না। এটা হচ্ছে ব্রাউজারকে বোঝানো যে আমি নিচে ল্যাঙ্গুয়েজটা লিখছি সেটা হচ্ছে HTML। আর এই HTML ল্যাঙ্গুয়েজটা শুরু করার জন্য একটা রুট এলিমেন্ট লাগবে, এবং এগুলো তুমি মন গড়া কোনো নাম নয়, এগুলো সম্পূর্ণ প্রিডিফাইন্ড। প্রত্যেকটা এলিমেন্টের বানান স্পেলিং তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এরকম প্রায় 120টা বা 125টার মতো আছে টোটাল। মানে তো এগুলোকে বেশিরভাগ ইম্পর্টেন্ট গুলো শেষ করে নিতে হবে। কিছু কিছু হয়তো অনেক লাগে, তবে ঘুরে ফিরে সবগুলো আমাদের জানতে হয়। তো অনেকটা ইংলিশ ভোকাবুলারির মতো শিখে ফেলতে হবে, এবং প্রত্যেকটা ট্যাগের কি কাজ, কখন বা কোথায় ব্যবহার হয় সেটা। এখন যেখানে ইচ্ছে সেখানে কি ট্যাগ ব্যবহার করা যায় না, যেখানে ইচ্ছে সেখানে সব ট্যাগ সব সময় ব্যবহার করা যায় না। যেমন আমি যদি রুলসটা বলি, এই যে এই হেডার ট্যাগ এবং বডি ট্যাগ আর কোথাও ব্যবহার হবে না। এই জীবনে একবারই ব্যবহার হবে। এই HTML ট্যাগও একবার ব্যবহার হবে, বডি ট্যাগও একবার ব্যবহার হবে। এরপরে এরা আর কোথাও ব্যবহার হবে না। মেটা ট্যাগ ব্যবহার হবে সব সময় হেড ট্যাগের ভিতরে, এর বাহিরে সে ব্যবহৃত হবে না। সবসময় হেড ট্যাগের মধ্যে মেটা ট্যাগ ব্যবহার করতে হবে। টাইটেল ট্যাগ সিমিলার, এটাও হেডার মধ্যে ব্যবহার করতে হবে, এর বাহিরে এই ট্যাগগুলো ব্যবহার করা যাবে না। এখানে আবার আছে ফ্রিকোয়েন্সি, হাউ মেনি টাইমস দিস ট্যাগ বি ইউজড। মেটা ট্যাগ এক বা একাধিকবার ব্যবহার করা যাবে, দেখো একবার হয়েছে দুইবার হয়েছে, কিন্তু টাইটেল ট্যাগ জীবনে একবারই ব্যবহার করতে হবে, দ্বিতীয়বার ব্যবহার দুইবার ব্যবহার করা যাবে না। এই যে রুলস, তাহলে দেখো আমাদের HTML শেখা যেরকম মনে হয় যে সহজ, দেখতে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু জিনিস প্রথম দিকে আমাদের কাছে একটু বার্ডেন মনে হয়, সহজ হলেও পরে এটা খুব সহজ হবে। তো যেহেতু প্রত্যেকটা HTML ডকুমেন্ট একই ফরম্যাট, একই রকম, একই কোড, তো সেক্ষেত্রে আর এটা আস্তে আস্তে এটা ইউজ টু হয়ে যাব, আমরা এটা সহজে মনে রাখতে পারবো। সো মনে রাখতে হবে যে একটা HTML ডকুমেন্টের এগুলো হচ্ছে বেসিক কোড, এই কোডগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এক একটা পেজ এক এক রকম কেন হয়, কি জন্য দেখা যায়? অ্যাকচুয়ালি বডি ট্যাগের মধ্যে হাজার হাজার শয়ে শয়ে কোড থাকে, এই যে HTML কোড থাকে, এই জায়গাটুকুতেই পরিবর্তন হয়। এটার ভিতরে কোডেই কিন্তু তোমার পেজের নকশা বা চেহারা চেঞ্জ করে দেয় কম বেশি, এটার কারণে। আর আর বাদ বাকি অংশগুলো প্রায় সিমিলার পাবা, প্রত্যেকটা অংশ প্রায় সিমিলার পাবা। হ্যাঁ, এখানে কিছু মেটা ট্যাগ বেশি দেখতে পাবা, আরো দুই একটা ট্যাগ আছে সেটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু ম্যাক্সিমাম ট্যাগ গুলো আসবে আমাদের বডি ট্যাগের ভিতরে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে একটা ওয়েব পেজ, পৃথিবীর যে কোনো ওয়েব পেজ বানানো না কেন, তোমার এই কমন এই কোডটুকু তোমাকে দিয়ে শুরু করতে হবে, এই কোডের বাইরে যাওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এই গেল একটা। দ্বিতীয়, আবার আমরা যা কিছু দেখি এই কোডের মধ্যে, এই কোডের মধ্যে আমরা যা কিছু দেখি সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। যদি আমাদের বইতে এই বিষয়গুলো এত ডিটেলস নাই, আমি এটা বইয়ের কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট সেটা আমরা করবো, বাট এই আমি যে কথাগুলো এখন বলছি এগুলো হচ্ছে HTML কে রিয়েলাইজ করার জন্য, যেটাকে ভালোভাবে বোঝার জন্য। সে HTML ট্যাগ যা আমরা যা দেখছি, টেক্সট যা দেখছি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে যা কিছু আমি লিখি সেগুলো দেখা যায়, ফুটে ওঠে, আর কিছু দেখা যায়, দেখ এত কোড লেখার পর একটা কোডও কিন্তু দেখা যাচ্ছে না। এই HR লিখছি দেখা যাচ্ছে না, H1 লিখছি দেখা যাচ্ছে না, বডি লিখতেছি কিছু দেখা যাচ্ছে না, দেখো শুধুমাত্র কন্টেন্টটা দেখা যাচ্ছে। এই যে আমি যেটা লিখলাম এটা দেখা যাচ্ছে, এবং এই যে এইটা লিখলাম এটা দেখা যাচ্ছে। এটা কোথায় দেখা যাচ্ছে? দেখো এই যে এটা ডকুমেন্ট টাইটেল, একদম ট্যাবে দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারছি যেই সব লেখা কন্টেন্ট গুলো ভিজুয়াল ব্রাউজারে ডিসপ্লে করে, মূলত সেগুলো ফিজিক্যাল ডাটা। আর যেগুলো তোমার অ্যাজ এ ট্যাগ, মানে ফিজিক্যাল ডাটাগুলোকে অর্গানাইজ করে, অ্যাকচুয়ালি এই ট্যাগগুলো আসছে এই ডাটাগুলোকে অর্গানাইজ করার জন্য। ফিজিক্যাল ডাটা এগুলোকে বলা হয় লজিক্যাল ডাটা। তাহলে আমরা বুঝতে পারছি যে HTML ট্যাগের মধ্যে, HTML যে পেজ আমরা তৈরি করি তাকে আমরা দুই ভাগে ভাগ করব ডাটা, সেটা হচ্ছে একটা লজিক্যাল ডাটা এবং ফিজিক্যাল ডাটা।
সো ফিজিক্যাল ডাটাকে অর্গানাইজ ওয়েতে সুসজ্জিতভাবে রাখার জন্যই এই লজিক্যাল ডাটার আবির্ভাব। এই লজিক্যাল ডাটা ছাড়া যদি আমরা করতে পারতাম তাহলে এটার কোনো প্রয়োজনই হতো না। এই ট্যাগ টুক শিখাই লাগতো না, ডাইরেক্ট লিখেই সুন্দর করে ফেলতে পারতাম। এখন প্রশ্ন হলো আমরা পারি না কেন? এখন তুমি যা কিছু লেখো প্রত্যেকটা একই আকার ধারণ করবে, দেখবা আমরা নোটপ্যাডে যদি লিখি কোনোটা কি বড় হয়, সব লেখা একরকম দেখো, কোনোটা বড় ছোট করা যাচ্ছে না, বা বোল্ড ইতালিক কালার এগুলো কিছু করতে পারছি না। তখন তখনই কম্পিউটার প্রোগ্রামার যিনি চিন্তা করলো যে এই লেখাগুলোকে কম বেশি করতে হবে। তখন তখন সে আবির্ভাব করলো ট্যাগ, যে আমি এই ট্যাগটা যদি লেখার আগে দেই তাহলে লেখাটা বড় হবে, এইটার আগে যদি এই ট্যাগ দেই তাহলে এটা সেন্টার হবে, এই জিনিসটা যদি এটা এটা এই লেখার আগে পিছিয়ে দেই তাহলে এটা নিচে আন্ডারলাইন হবে। তো বিষয় হচ্ছে যে ট্যাগটা দ্বারা ফিজিক্যাল ডাটার চেহারা পরিবর্তন বা আকৃতি পরিবর্তনের জন্য এই লজিক্যাল ডাটা আবির্ভাব। সো এই কি ধরনের আকৃতি, কি ধরনের পরিবর্তন করতে পারে সেগুলোই আমরা এই বইতে আমরা শিখব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি লজিক্যাল ডাটা আসছে ফিজিক্যাল ডাটাকে সাজানো গোছানোর জন্য, তার আকৃতি এবং সাইজ যেটা বলো বা সৌন্দর্য এগুলো পরিবর্তন করার জন্য আমাদের ট্যাগ গুলো আসছে। আদারওয়াইজ এই লজিক্যাল ডাটা গুলো আসছে না, এই ট্যাগ গুলো আসতো না। ঠিক আছে, তো এখন আসো যে ওয়েব পেজ কেন প্রয়োজন, এটার ইম্পর্টেন্সটা কি? এটা তো আমাদের এমএস ওয়ার্ডে ছিল, এমএস ওয়ার্ডে দিয়ে কাজটা করা যায়। কোশ্চেন আসলে স্যার ওয়েব পেজে তো যেটা করে যায় এমএস ওয়ার্ডে তো করা যায়, তাহলে আমরা আবার এটা কেন শিখি, এরকম কোশ্চেন আসে না? নতুনদের অবশ্যই আসবে। ফার্স্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যদি এমন আমার যদি এরকম একটা থাকে যে আগের কথাই চিন্তা করি, তোমার যদি একটা পাবলিশার, তুমি যদি একটা ম্যাগাজিন পাবলিশ করো, ম্যাগাজিনের জন্য তোমার অনেক ফটোশপ ডিজাইনার, টাইপরাইটার, ঠিক আছে, এডিটর, অনেক কিছু সমন্বয় কিন্তু তোমার একটা ম্যাগাজিন বের করতে সময় লাগতো। অনেক সময় দেখেন 1 মাসে একটা ম্যাগাজিন বের করতে শুধু এই কাজের জন্য। দেখো নিউজটা আগে চলে আসছে বা লেখাটা চলে আসছে আগে, কিন্তু তার ডিজাইন এবং লেখার ছবিগুলো সেট করা, বড় ছোট করা, হেডিং গুলো দেখা, এবং এটা অনেক কিছুই আসে এখানে। তো এটা মানুষের নাহলে তো নিবে না। পত্রিকাগুলো দেখো, সব লেখা কি এক সমান? সেই প্রত্যেকটা জিনিস যখন আগে এইভাবে করেছিল, তো সেইটার মধ্যে দেখা গেল যে সে হয়তো একটা সিটিতে সর্বোচ্চ কভার করতে পারে ম্যাগাজিন গুলো। তো সে তার মধ্যে স্বপ্ন থাকতে পারে না পুরো পৃথিবী তার ম্যাগাজিনটা দেখুক। তো এই ধরনের স্বপ্ন আসলে এত সহজে পূরণ সম্ভব না। এখানে পাঠানো বা ওরকম এরকম কোনো যানবাহনও নাই যে সাথে সাথে দিনে দিনে চলে যাবে। বিমানেও দেখা গেল যে আমেরিকা যেতে 2 দিন 1 দিনের বেশি চলে যায়। সুতরাং তো এই জিনিসগুলোকে আসলে সময়টাকে কাছে এবং সময়টাকে বাঁচানো এবং কস্টিংটা কমায় দিয়েছে কিন্তু এই জিনিসটাই মূলত। না হলে কিন্তু প্রিন্ট মিডিয়া চলে আসতো, হার্ড কপিতেই চলতো, পত্রিকাগুলো হার্ড কপি চলতো। শুধুমাত্র যে পাবলিশ করার সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি 500 কোটি মানুষই চায় যে আমি একযোগে দেখবো, 500 কোটি রাতে 1 মিনিট এসে দেখতে পারবে সেম নিউজ একসাথে। সুতরাং এটা আর কোনোভাবে সম্ভব না। তুমি এমএস ওয়ার্ড দিয়ে কতগুলো মেইল পাঠাবা বলো? এমএস ওয়ার্ড তো আর কেউ দেখতে পাবে না যতক্ষণ না তুমি তাকে মেইল না পাঠাবা। সুতরাং এই কোশ্চেনের উত্তর হচ্ছে একটা ওয়েব পেজের সাথে নরমাল আদার্স ডিজিটাল নিউজ এর সাথে তফাৎ কি? হার্ড কপি বাদ দিলাম, দুইটা ডিজিটাল মিডিয়া হতে পারে, একটা হচ্ছে এমএস ওয়ার্ড এর ডিজাইন আর হচ্ছে ওয়েব পেজের ডিজাইন। দুইটার মধ্যে মূল তফাৎটা হচ্ছে এমএস ওয়ার্ড মেইল করে করে পাঠাতে হবে, কিন্তু ওয়েব পেজটা হোস্টিং করার সাথে সাথে যার দরকার সে ব্রাউজার খুলেই পুরো পৃথিবীর মানুষ একসাথে দেখতে পারবে। কিন্তু সেই কাজটা এমএস ওয়ার্ড দিয়ে কি সম্ভব? কতজনকে মেইল পাঠাবে, কয়দিনে পাঠাবা? এবং দেখা যায় এমন ব্যক্তির কাছে গেছে, পাঠাইছে বাবারা, গেছে বাচ্চার কাছে, মেইল বানান ভুল করে ফেলছে। সুতরাং রাইট পিপলে কিন্তু সে নাও পেতে পারে, কিন্তু ওয়েব হোস্টিং বা ওয়েবসাইটে গিয়ে মানুষ যে যার যেটা দরকার সে এসে অ্যাড্রেসটা যেহেতু জানে, msn.com বা প্রথম আলো.com লেখার সাথে সাথে একযোগে সবাই পড়ছে। অথচ সেটা সকালবেলা যদি আয়োজন শুরু করতো, প্রত্যেকটা মানুষের বাসে যাত্রার জন্য কতজন কর্মী লাগবে, সিটিতে থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা থানা পর্যায়ে, উপশহরে, সিটিতে, সিটিতে শুধু একটা না, কতজন নিউজ ডিস্ট্রিবিউটর লাগতো যে শুধু এই পত্রিকা বাসায় বাসায় পৌঁছানোর জন্য। ঠিক না? এখানে কস্টিং এর ব্যাপার ছিল, তারপরে হচ্ছে গাছ কাটার ব্যাপার আছে, আমাদের যে গ্রিন হাউসের যে ইফেক্ট যেটা, সো প্রচুর সমস্যা হতো। এখন তো আমাদের ইকোসিস্টেমটা এই ওয়েব ওয়েব ডেভেলপমেন্টের কারণে কিন্তু তোমরা মনে করছো ওয়েব ডেভেলপমেন্ট কি, হ্যাঁ আমরা আমরা বলতে পারি যে এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য পৃথিবীর গাছের কাটার পরিমাণটা কমে গেছে। সবচেয়ে বেশি মানুষ নিউজ
দেখে দেখে এবং সবচেয়ে বেশি নিউজ পত্রিকা পড়ে বই থেকে। এটা হচ্ছে, তোমরা জানো কিনা জানো না। ঠিক আছে, আর একটা এই যে তো মানুষের বয়স তো মনে কর 30 পার হলেই, 25 পার হলেই তাদের অরিজিনাল বই থেকে নিউজ পড়ার প্রতি ইয়ে থাকে। এবং সেটা যদি এই ওয়েব ডেভেলপমেন্ট না থাকতো বা ওই পেজে ওই পেজের সিস্টেমটা না থাকতো, যে ওই ব্রাউজিংটা না থাকতো বা ইন্টারনেটটা না থাকতো, তাহলে গাছের উপর কি গাছ কি অবস্থা হতো তোমরা বুঝতেছো এতদিনে? যাই হোক, সো আমরা বুঝলাম যে ইম্পর্টেন্স অফ HTML, কেন আমরা ওয়েব পেজ তৈরি করি, কেন কিভাবে তৈরি করি সেটা আমরা দেখবো, বাট এটার ইম্পর্টেন্সটা বুঝতে হবে। সো আরেকটা সহজ উদাহরণ দেই। মনে করো যে তুমি চাচ্ছ যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হুম অ্যাপ্লিকেশন জমা চাচ্ছ। সো সবচেয়ে সহজ পদ্ধতি কি? সবচেয়ে সহজ পদ্ধতি কি? এখন যদি সবাই এতজন মনে করো 5 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে, যদি আসতে হতো ঢাকায়, ফর্ম কিনতে হতো, লিখতে হতো, তারপরে জমা দিতে হতো, আবার এগুলো আবার বাছাইয়ের ব্যাপার আছে। আর এখন কি করে? এখন সে তার বাসায় বসেই অ্যাপ্লাই করে ফেলে এক মুহূর্তে, এবং বাছাইয়ের সাথে সাথে গোছানোই থাকে ডাটাগুলো, ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে শেষ। তাহলে বুঝতেছো যে এটার কোনো এটা কি এমএস ওয়ার্ড দিয়ে সম্ভব হতো? এমএস ওয়ার্ড দিয়ে সম্ভব হতো না, কারণ এটার কম্পিটিটর আমি ধরে নিলাম এমএস ওয়ার্ড। বাট এমএস ওয়ার্ড দিয়ে কি হতো? সে মেইল করতো বিশ্ববিদ্যালয়ে, ডাউনলোড করতো ফর্মটা, মেইল করতো, যেটা ওয়েবের আগে করতো। তো মেইল খুলে খুলে ডাউনলোড করে 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 কতদিন এগুলা নামাই নামে তারপরে চেক করবে বলো, ঠিক না? সো আলটিমেটলি এটা এখনো পর্যন্ত আধুনিক এবং সবচেয়ে অল্প সময়ে মানুষ তার কি নিডসটা পূরণ করছে। যে কোনো প্রতিষ্ঠান সহজে ওয়েবের মাধ্যমে তার ডাটাগুলো কালেক্ট করছে, যার থেকে যে ডাটা দরকার সেখান থেকে। অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু, যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেটদের অ্যাডমিশন ফর্ম, কোন জায়গায় কাজে লাগছে না, ঠিক না? যাই হোক, তো আমরা এটা বুঝলাম। তো এখন আসি, আমরা যে বললাম যে আমরা ডকুমেন্ট ওয়েব পেজে যে ভিতরে যে কোডগুলো থাকে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, লজিক্যাল ডাটা এবং ফিজিক্যাল ডাটা। ফিজিক্যাল ডাটাগুলোকে ডিজাইন বা আকৃতি চেঞ্জ করার জন্য আমাদের এই লজিক্যাল ডাটার তৈরি প্রয়োজন হয়। আচ্ছা, তো এবার আসি আমরা যে এই যে আমরা যে কোডগুলো লিখছি ওয়েব পেজে যে লিখছি, এটা এরকম হচ্ছে, আর এমএস ওয়ার্ডে লিখছি এটা এরকম সেম লেখা যাবে, কিন্তু এমএস ওয়ার্ডের কোডটা কেন দেখি না? আর এটা কেন দেখাতে অ্যালাউ করলো আমাদেরকে? দেখো, আমরা এমএস ওয়ার্ডের কোড কিন্তু যেভাবে যদি ডিজাইন করি, এমএস ওয়ার্ড যা করা যায় ওয়ার্ডে তা করা যাবে, এই ওই পেজে তা করা যাবে। এখন প্রশ্ন হলো, এমএস ওয়ার্ডের কোড যদি আমি রাইট ক্লিক করি, তাহলে কিন্তু কোড হাইড করে রাখি, এটার ভিতরে আমরা যা কিছু লিখি, আমি যদি এখানে বোল্ড করি, এটা কিন্তু মনে করো না এমনি এমনি হয়ে গেছে যে তুমি ড্রাগ করছো আর এখানে ক্লিক করছো হয়ে গেছে না। এই টেক্সটের পিছনে সিমিলার কাজ একটা হয়েছে, একদম সেম কাজটা এখানে হয়েছে, যে হয়তো হ্যালো লেখার পিছনে এই যেমন, ঠিক আছে, এই হ্যালো যেখানে লিখলাম, এখানে যেভাবে বোল্ড হয়েছে সেম এখানে তো বোল্ড হয়েছে, কিন্তু এখানে হচ্ছে বি দিয়ে করা, আর এটার ভিতর কি দিয়ে করে, আগে পিছে কিছু অবশ্যই দিচ্ছে লেখাটা, যে কারণে বোল্ড হয়ে গেছে। এইভাবে লেখা যে যদি এইটা থাকে কোন টেক্সটের আগে আর এটা শেষে থাকে, তাহলে এতটুকু জায়গা বোল্ড হবে, এরকম একটা শর্ত দিয়ে বোল্ড করছে গ্রাফিক্যালি। তাহলে এখন প্রশ্ন হলো, যে এটা দেখেন এটা হচ্ছে প্রাইভেট কোড, কিন্তু ওয়েবের যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট এই কোডগুলো পাবলিক, এর সবাই দেখতে পারে, ঠিক আছে? তো সিমিলারলি তুমি দেখো রিচ যে রিচ ইয়ে যেটা আরটিএফ মনে হয়, আরটিএফ আরেকটা ডকুমেন্ট আছে দেখবা, ওটা তুমি যদি লেখো ওটার কোড দেখা যায়। এটা মানে তোমার ফাইলটার নাম কি ছিল? ওয়ার্ডপ্যাড, হ্যাঁ, ওয়ার্ডপ্যাড কি আছে দেখো, এই যে ওয়ার্ডপ্যাড, এই ওয়ার্ডপ্যাডে যদি তুমি লেখো, ওর কিন্তু ওরকম ইয়ের এমএস ওয়ার্ডের জন্য পাবলিক না। আমি দেখাই, এটা বোল্ড করলাম, কন্ট্রোল বি চাপলে বোল্ড হলো। আচ্ছা, বোল্ড করলাম, ওকে। এখন আমি এটাকে সেভ করব, একটু স্লো হয়ে গেছে কেন জানি।
আচ্ছা, এখন এটাকে মেবি আমাদের আচ্ছা, এটা সেভ করলাম এবং এটাকে আমি ডেস্কটপে, এই যে দেখো আরটিএফ ফরম্যাট, রিচ টেক্সট ফরম্যাট। আরটিএফ মানে রিচ টেক্সট। আমি দিলাম একটা টেক্সট ফাইল। ওকে, সো আমি ডেস্কটপে রাখলাম। এই ফাইলটাকে আমি ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড বা ওপেন উইথ ভিএস কোড। দেখবা যে কোড দেখতে পাবা, বাট এরকম না, বাট অনেকটা ট্যাগিং সিস্টেম। এই ট্যাগিং সিস্টেম দিয়ে লেখাগুলোকে চেঞ্জ করছে। সেম কাজটা কিন্তু এমএস ওয়ার্ডে করছে, বাট এমএস ওয়ার্ডে সিক্রেট করে ফেলছে যাতে করে মানুষ না দেখে ওর সিক্রেটটা। তো চলো যাই আমরা একটু দেখি তো আরটিএফ এর কোডটা কি দেখা যায় কিনা। সো আমি এখান থেকে যেহেতু আমার ডেস্কটপ ভরে গেছে, সো আমি এখান থেকে ডেস্কটপে প্রবেশ করি। এটা আমার ডেস্কটপ, টিএক্সটি টেক্সট। কি নামে করেছিলাম? টেস্ট লিখেছিলাম নাকি? এইটা মনে হয় যে টিএক্সটি ফাইল। হ্যাঁ, এই যে দেখো এটা। সো এখন দেখো আমি এটাকে যদি ওপেন উইথ করি, ওপেন উইথ নোটপ্যাড, দেখো এটার কোডটা দেখা যাচ্ছে। এই যে হ্যালো লিখেছিলাম সেটা কোথায়? এই যে দেখো, দেখছো? এই হ্যালোর আগে পার আর প্রথমে কি জানে দিচ্ছে, যাই হোক এইগুলোর প্রত্যেকটা মিনিং আছে, বি এ যাই হোক, এইগুলো দিয়ে এটাকে বোল্ড করছে। তা এই যে এটা কিন্তু দেখো যথেষ্ট পরিমাণ হিজিবিজি, যে যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড না, যেটা মানুষ সহজে কোড করে এই কাজগুলো করতে পারবে না, এত সহজে ফরম্যাট করতে পারবে না। এই জন্য ভেরি ক্লিন। দেখো এইচটিএমএল এর কোডটা কত ক্লিন, অল্প কিছু লিখলেই, শুধু একটা ওয়ার্ড লিখলে বোল্ড হয়ে যাচ্ছে। সো এত ক্লিন করা সত্ত্বেও যদি আমরা না পারি তাহলে কি হবে? ঠিক আছে, তো এই হলো বিষয়। ওদের কোডিং এর মাধ্যমেও টেক্সট ফরম্যাট হচ্ছে, আর এইচটিএমএল কোডিং এর মাধ্যমে আমাদের এইচটিএমএল সেম জিনিসটা হচ্ছে, বাট যতটুকু পাচ্ছে মানুষ, এই তোমার W3 অর্গানাইজেশন এটাকে আরো সিম্পলিফাই করছে যাতে সহজেই ওই পেজটা লিখতে বা ডকুমেন্ট ফরম্যাট করতে পারে। আমি এ পর্যন্ত যা আলোচনা করেছি তোমরা কি বুঝতে পারছো আমি কি আলোচনা করছি? অ্যাকচুয়ালি ওয়েব পেজের মধ্যে শুধু টেক্সট ফরম্যাটিং হচ্ছে, আমরা এমএস ওয়ার্ডে যে কাজটা করে ওয়েব পেজে সেম কাজটাই করি। ওকে, আমার এখানে আলাদা কিছু না, শুধু হচ্ছে আমাদের প্রয়োজনটা ওই যে বললাম যে এমএস ওয়ার্ড দিয়ে যেটা হবে না সেটা ওয়েব পেজ দিয়ে করতে হবে। আমি এক জায়গায় আমার পেজটা রাখবো, সবাই দেখবে, সে যা যা দেখছে সে ডাউনলোড করে নিবে বা সে ফিল আপ করবে। তো সেই উদ্দেশ্যে আমাদের ওয়েব পেজ, কিন্তু মূলত একই জিনিস, যে টেক্সট ফরম্যাট করা। তোমার যদি মনে করো যে ওয়েব ডেভেলপমেন্ট শিখার পর, মানে ওয়েব ডিজাইনিং শিখার পর তুমি যদি একটা ম্যাগাজিনের পাতা তৈরি করতে না পারো, তাহলে তোমার কিন্তু ওয়েব ডিজাইন শিখা হয়নি। বা একটা বইয়ের পাতা অথবা একটা পত্রিকার পেজ তোমাকে নিজের মতো করতে হবে, একদম যা আছে প্রিন্টেড কপি হুবহু ওরকম হইতে হবে। তোমাকে একজনের হার্ড কপি নিয়ে আসলো লিফলেট, বলো দেখো এই লিফলেটের মতো করে আমার একটা ওয়েবে ডিজাইন করে দাও, ওয়েব পেজ, একটা পেজ লাগবেই আমার। তখন তোমাকে এই বসে বসে কোড করতে হবে এবং পেজটা দেখে দেখে ওই লিফলেটটা দেখে ডিজাইন করতে হবে। তখন তুমি বুঝা যাবে যে তুমি একদম পারফেক্ট ওয়েব ডিজাইনার। যে কাজটুকু একজন ফটোশপ ডিজাইনার প্রিন্ট করে এই লিফলেটটা বের করছে, সে করছে প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে, আর তুমি করতেছো ওয়েব মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। সো তফাৎ তো হচ্ছে এটাই, কিন্তু কাজটা সেমই, আউটপুটটা সেম আসতে হবে। স্যারকে বুঝাতে পারছি? তোমার এইচটিএমএল শিখার, এইচটিএমএল এর সাথে তো আর এইচটিএমএল একা পারবে না, কারণ এইচটিএমএল এর সাথেও আমাদের সিএসএস ল্যাঙ্গুয়েজ লাগবে, যেটা কারণে হুবহুই ম্যাগাজিন পত্রিকাটাই পেজটাই তৈরি করা যাবে। কারণ এইচটিএমএলটা শুধু হয়তো সাধারণত কিছুটা গোছাই দিবে, পুরোপুরি ডিজাইন, কালার, এগুলো পারফেক্ট শ্যাডো, হ্যাঁ, এগুলো সাধারণত সিএসএস ল্যাঙ্গুয়েজের সাহায্য লাগবে। আচ্ছা, তো এতটুকুন আমি যে বেসিক আলোচনা করলাম, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট। তোমাদের বই ফলো করতে হবে, বই থেকে
আমাদের কয়েকটা জিনিস শিখে নিই আমরা, যেহেতু আমাদের অনেক সময় এগুলো টুকটাক জিজ্ঞাসা করে ভাইভাতে। সো একদম হয়ে গেলে হবে না, ফুল প্র্যাকটিক্যাল হইলেও আবার সমস্যা। আচ্ছা, HTML এই ভার্সন যখন আসছে, HTML5 ভার্সন, তখন এগুলো আগে অন্যান্য ব্রাউজার এই অপশনগুলো ছিল না, মানে এগুলো ক্যাপাবল ছিল না, বাট এগুলো এখন HTML5 ল্যাঙ্গুয়েজে বা ব্রাউজার এগুলাতে ক্যাপাবল। ড্রাগ এন্ড ড্রপ করতে পারি আমরা, জিওগ্রাফি, জিও লোকেশন হিস্ট্রি, ব্রাউজার হিস্ট্রি ম্যানেজমেন্ট, মাইক্রোডাটা, অফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব স্টোরেজ, ওয়েব ওয়েকার, ক্রস ডকুমেন্ট মেসেজিং, ক্যানভাস, এই ট্যাগগুলো, এইগুলো কিন্তু এই বিষয়গুলো, টপিকসগুলো বা এই ফিচারগুলো, এগুলো ফিচার বলে, ফিচারগুলো এই যে লেখাই আছে, ফিচারগুলো আগে ছিল না, এগুলো কিন্তু HTML5 ভার্সনে চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখান থেকে এখানে শেখা উচিত, বেস্ট প্র্যাকটিসটা শেখা উচিত। এটা কিন্তু আমরা চ্যাপ্টার এখনো প্রবেশ করিনি, বাট চ্যাপ্টার আগে যে কিছু ডাইটা লেখি সেগুলোর কিছু অংশ এখানে আছে। দেখো, ফিউ বেস্ট প্র্যাকটিস মনে রাখতে হবে যে একটা ওয়েব পেজ ডিজাইন করা বা লেখার সময়, তৈরি করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে ওই ডক টাইপটা ব্যবহার করতে হবে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এই লাইনটা অনেক না দিয়েও কাজ করে, আউটপুট আসে, কিন্তু আমাদের কিছু নীতিমালা আছে, নীতিমালার বাইরে যাওয়া উচিত না, যেটাকে আমরা বলি W3 স্ট্যান্ডার্ড। W3 হচ্ছে যারা ওই কোডগুলোকে, HTML কোডকে স্ট্যান্ডার্ড করে। চাইলেই যে কোনো ব্রাউজার কোম্পানি তার ইচ্ছে মতো ট্যাগ বানাতে পারবে না। অ্যাকচুয়ালি এগুলা ব্রাউজার কোম্পানিকে নির্দেশনা দেয় যে এগুলা থাকতে হবে, নাহলে তুমি দেখাবা না, বা ব্রাউজারকে বলে দেয়। যেহেতু অনেক ব্রাউজার কোম্পানি আছে, তো তাদেরকে একটা নির্দিষ্ট পথে হাঁটানোর জন্য এই W3 অর্গানাইজেশন চালু হয়েছে। হ্যাঁ, W3 কনসোর্টিয়াম। সো এখানে ডক টাইপ থাকতে হবে। তারপরে হচ্ছে সেপারেট কন্টেন্ট, প্রেজেন্টেশন আর বিহেভিয়ার। অ্যাকচুয়ালি কন্টেন্ট বলতে এখানে HTML কে বোঝাচ্ছে, প্রেজেন্টেশন বলতে এখানে CSS কে বোঝাচ্ছে, আর বিহেভিয়ার বোঝাচ্ছে এখানে জাভাস্ক্রিপ্ট বোঝাচ্ছে। এর অর্থ হচ্ছে আমরা যেহেতু এই HTML ওয়েব ডকুমেন্ট, যেমন রাখতে হবে ওয়েব ডকুমেন্টে তিনটা ল্যাঙ্গুয়েজ সাধারণত পরিলক্ষিত হবে, HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS। এই তিনটাকে আলাদাভাবে সুন্দরভাবে সেপারেট অফ কনসার্ন, মানে হচ্ছে মিক্স আপ করে ফেলা যাবে না, ওই যে ছিটায় ফেলানো যাবে না। HTML এর ভিতরে CSS, CSS এর ভিতরে জাভাস্ক্রিপ্ট, এই যে এটা করলে আমরা আর পরবর্তীতে মেনটেন করতে পারবো না। সেজন্য এমন ভাবে কোড করতে হবে যাতে এরা সেপারেটলি থাকে এবং কাজ করবে একসাথে, কাজ করবে কম্বাইন হয়ে, কিন্তু কোডগুলো যাতে সেপারেট সেপারেট অংশে থাকে। সো এইটা ফলো করতে হবে, তাহলে তোমার এটা সাইটটা হবে মেনটেনেবল, আপডেটেবল। ইউ ক্যান ইজিলি আপডেট ইউর মানে পেজগুলো। ওকে, তারপরে হচ্ছে ইউজ প্রপার সিমেন্টিক্স। সিমেন্টিক্স হচ্ছে কি গ্রামার্স, হ্যাঁ, রুলস। এখন মনে রাখতে হবে যে এই কোডগুলো কিন্তু, এই যে HTML ট্যাগগুলো কিন্তু আমরা সার্চ ইঞ্জিন যদি চিন্তা করি, সার্চ ইঞ্জিন অনুযায়ী দুই ভাগে ভাগ করা। সার্চ ইঞ্জিন কিভাবে থিঙ্কিং করে, কিভাবে তাকে দেখে, কি চোখে দেখে এই ট্যাগগুলোকে, সেটা দুই ভাগে ভাগ করা হয়। মোট তিন ভাবে, দুই ভাবে না। একটা হচ্ছে কিছু ট্যাগ সার্চ ইঞ্জিন কিছু ট্যাগকে অগ্রাহ্য করে, মানে সেটাকে এই ট্যাগটাকে গুরুত্ব দেয় না। আর যদি সে অন্য জিনিস বসায়, মানে এমন ট্যাগ বসায় যে ট্যাগটা সে গুরুত্ব দেয় যে না, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাকে সার্চের আওতায় আনতে হবে, সার্চের আওতায় আনার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় সিমেন্টিক ট্যাগ, সিমেন্টিক এলিমেন্ট। আর যেগুলো সার্চের আওতায় আনবো না, ঠিক আছে, এটাকে বলা হয় প্রেজেন্টেশনাল এলিমেন্ট, মানে জাস্ট দেখানোর জন্য, ডিজাইনের জন্য, ডিজাইনের খাতিরে আমি ট্যাগটা দিয়েছি, বাট সার্চ ইঞ্জিনে এটাকে গুরুত্ব দিবে বা সার্চের আওতায় আনবে, এই কারণে আমি ট্যাগটা দেই নাই। তাহলে আমরা বুঝতে পারছি যেটা সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করে যে ট্যাগটা ব্যবহার করব, সেই ট্যাগকে আমরা বলি সিমেন্টিক মিনিং আছে এটার মধ্যে। যদিও ওর কোনো চেহারার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, মানে আউটপুটে তেমন কোনো পরিবর্তন নাই, কিন্তু আমি কেন এটা ব্যবহার করছি, যারা নতুন HTML শিখে তারা এটা বুঝে না, এর কেন দিলে এতগুলো বাড়তি, আমি তো এটা দিয়ে বোল্ড করতে পারি, আবার ওটা কেন বাড়তি দিল, কারণ তারা তো জিনিসটা জানে না। আমাদেরকে বুঝতে হবে যে একই কাজ দুইটা ট্যাগ দিয়ে হয়, একই ডিজাইন, একই চেহারা, কিন্তু দুইটা কেন দিল। একটা ব্যবহার করা হচ্ছে সার্চ ইঞ্জিন এইটা লেখাটাকে গুরুত্ব দিবে, এবং আউটপুটটাও এরকম থাকতে হবে। দেখো এখানে খেয়াল করো, আমি উদাহরণ দিচ্ছি। এখানে যেমন স্ট্রং লিখি এবং লিখি হ্যালো, আউটপুটে কোনো পরিবর্তন নাই, দেখো সেম আউটপুট, হ্যাঁ, কিন্তু আমাকে কেন এই দুইটা দিল, এটা সার্চ ইঞ্জিন গুরুত্ব দেয় না, এটা সার্চ ইঞ্জিন ধরবে না।
আর এটা কিন্তু সার্চ ইঞ্জিন এই লেখাটাকে সার্চের আওতায় আনবে। যদি কখনো সে সার্চ করতে চায় এই সাইটে, সার্চ ইঞ্জিন সবার আগে এটাকে গুরুত্ব দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হলো যে তাহলে ওইটা কেন সার্চ ইঞ্জিন পছন্দ করে না, তাহলে ওইটা বানালো কেন? আমি তো সবগুলো সার্চ ইঞ্জিন পছন্দ করবে এমন বানাইলেই হবে? এটা তোমরা যারা নতুন তারা আবার এটা চিন্তা করবা। তোমাদের মধ্যে যে জিনিসটা চলে এটা আমি বলতে পারবো। তো এখন যদি সবগুলো সার্চের আওতা আনে, তাহলে একটা সফটওয়্যার যদি বানায়, সফটওয়্যার যদি সার্চের আওতায় চলে আসে, মনে করে কোম্পানির অমুক এমডির স্যালারির লিস্ট দেখাইছে, এখন সে তো তার এই স্যালারির ইয়েটা ইনফরমেশনটা যদি অনলাইনে চলে যায়, তাহলে তো কোম্পানির নামে কেস করে দিবে। কনফিডেন্সিয়াল বিষয় না? তো ওয়েব সফটওয়্যার যেগুলো, ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো তো সার্চের আনতে পারবে না। তো যদি তখন সফটওয়্যার বানানোর ক্ষেত্রে তোমাকে প্রেজেন্টেশনাল ট্যাগ ব্যবহার করতে হবে। আর ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কি সিমেন্টিক ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। সিমেন্ট ট্যাগ গুলো হচ্ছে যেগুলো সার্চ ইঞ্জিন গুরুত্ব বহন করে। আর যে সফটওয়্যার তৈরি করার সময় ব্যবহার করতে হবে যেগুলো সার্চ ইঞ্জিন ইগনোর করে, ডিসকারেজ করে, এটা পছন্দ করে না, মানে সেই সার্চের আওতা আনবে না। বা কারণ সে এটা সফটওয়্যারে বুঝে যায় এটাতে সিক্রেট, এটা ইনকনফিডেন্সিয়াল জিনিস, তাই এটা আমাদের যে ডেভেলপার উনি ইচ্ছা করেই ওই ট্যাগটা ব্যবহার করছে। তো এই জিনিসগুলো বুঝেই কিন্তু তোমাকে HTML ট্যাগিং করতে হবে। আদারওয়াইজ কিন্তু যতই তুমি দক্ষ ডিজাইনার হও, বলছে বাবারে কত সুন্দর করে ডিজাইন, কিন্তু সাইটটা কখনোই সার্চের আওতায় আসে না। আবার দেখা গেল ওয়েবসাইটটা বানাইছে, সফটওয়্যারটার বিভিন্ন পেজ চলে গেছে, গুগলে দেখা যাচ্ছে। তো খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। হ্যাঁ, আমি কি সিমেন্টিক এবং প্রেজেন্টেশনাল বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, না বুঝলে আমাকে বলতে হবে। তো এখানে সে কথাই বলছি, ইউজ প্রপার সিমেন্টিক। তো এই প্রপার সিমেন্টিকটাই হলো এটা, যেখানে সার্চ ইঞ্জিনের জন্য যদি মনে করো যেটা সার্চ ইঞ্জিনের আওতায় আনবো, তাহলে সেটা ওই ট্যাগ ব্যবহার করবা। যেটা মনে করবা যে না আমি সার্চ ইঞ্জিনের আওতায় আনবো না, তো সেই তার বিকল্প হিসাবে ব্যবহার করতে হবে। এবং সেই কথাগুলো এখানে ভেরি সিম্পলি বলা হয়েছে। ওকে, ভ্যালিডেট ইউর ওয়েব পেজ। এর অর্থ হচ্ছে তুমি একটা কমপ্লিট পেজ ডিজাইন করার পর বা তৈরি করার পর তুমি চাইলে W3 যে অর্গানাইজেশন আছে তার এখানে ভ্যালিডেটর একটা সাবডোমেইন আছে, ওইখানে তুমি তোমার পেজটা সাবমিট করলে সে ভ্যালিডেট করে দিবে যে না, দেয়ার ইজ নো এরর, এভরিথিং ইজ পারফেক্ট। আর যদি কোথাও যদি কোনো জায়গায় প্রবলেম ফেস দেখে, তাহলে সে একটা লাইন নাম্বার বলে দিবে, এখানে এই কাজ করো নাই, এটা করো। এই একটা ভ্যালিডেটর আছে। চাইলে নরমালি ওই ব্রাউজারে আমরা যখন কোনো এডিটরে একটু কোড লিখি, ব্রাউজার কিন্তু তেমন কোনো ভুল ধরে না। তো সেক্ষেত্রে ওই সময় এখন কিছু কিছু ধরে, বাট আগে একদম ধরতই না। তো তখন ডেভেলপাররা, প্রোগ্রামাররা অনেক হ্যাসাল হতো, মানে এত সময় নষ্ট হতো খুঁজে বের করতে। তখন এই ভ্যালিডেটরে সাবমিট করলে ইজিলি ধরে ফেলতে পারতো যে হ্যাঁ ও আছে, এই জায়গাটা সমস্যা আছে। এই হলো আমাদের বেস্ট প্র্যাকটিস, এ ফিউ প্র্যাকটিস টু ক্রিয়েট এ ওয়েব পেজ। ওকে, আচ্ছা, যেগুলো হচ্ছে আগের আগের পুরাতন ভার্সন বলেছিলাম যে দেখো কত হিজিবিজি অনেক কোড লিখতে হতো, বাট এখন ভেরি সিম্পল, জাস্ট HTML, ওগুলো এখন আর বাদ। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই ডিফারেন্স গুলো পড়ার দরকার নাই আমাদের। আমাদের মূলত স্টার্ট হচ্ছে এইখান থেকে। হুম, মূলত আমরা এখান থেকে পড়া শুরু করব। ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এন্ড ব্লক লেভেল এলিমেন্ট। সো আমরা কিন্তু এতক্ষণ অনেক কিছুই শিখেছি, এন্ড এগুলো এত কিছু মনে অনেক অনেক কথাই বলেছি, হয়তো তোমাদের এই রেকর্ডটা রিপিট করে শুনতে হবে। সো এখানে দেখো আমরা বলেছিলাম যে ডকুমেন্টটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। প্রথম হচ্ছে ডিক্লারেশন, পর হচ্ছে HTML। হ্যাঁ, তারপর হচ্ছে HTML কে আমরা বলেছিলাম HTML ট্যাগকে আমরা দুই ভাগে ভাগ করছি। ট্যাগগুলোকে কিছু ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, কিছু হচ্ছে জেনারেল ট্যাগ, যেটা ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে, জাস্ট যেটাকে আমরা বক্সের সাথে তুলনা করতে পারি। তারপরে বলেছি আমি যে আবার HTML ট্যাগগুলোকে আবার তোমার প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে দুই প্রকার, সেটা হচ্ছে ফিজিক্যাল ডাটা এবং ডাটাকে যদি চিন্তা করো যা কিছু দেখছো, ফিজিক্যাল ডাটা এবং লজিক্যাল ডাটা। লজিক্যাল ডাটা কি, যেগুলো সাধারণত দেখ এখানে প্রেজেন্ট আসে না, দেখো ব্রাউজারে ডিসপ্লে হয় না, কিন্তু তুমি কোডে দেখতে পাচ্ছ এখানে আসছে না, সেগুলো হচ্ছে লজিক্যাল ডাটা। আর যেগুলো আমরা আউটপুটে আসছে সেগুলো হচ্ছে ফিজিক্যাল ডাটা। ওকে, সো তো এখানে আবার দুই প্রকার। তারপর আমরা এখন আরো দুই প্রকার শিখবো, সেটা হলো যে ব্লক লেভেল এলিমেন্ট এন্ড হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। দেখো বইতে আছে ব্লক লেভেল এলিমেন্ট কি আর ইনলাইন এলিমেন্ট। অ্যাকচুয়ালি এলিমেন্ট বলতে ট্যাগগুলো কি বোঝাচ্ছে। সো যেসব ট্যাগ ব্যবহার করলে লাইন ব্রেক করে ফেলে, যেসব ট্যাগের কারণে লাইনটা অক্ষুণ্ণ থাকবে না, এক লাইনে
থাকে না, লেখাটা অটোমেটিক্যালি সেকেন্ড লাইনে নিয়ে আসে, সেগুলোকে আমরা বলবো ব্লক লেভেল এলিমেন্ট। বাট যে ট্যাগ বসালে লাইনের মধ্যে কোনো এন্টার বা কোনো ক্ষতি হবে না, মানে লাইনের মতো চলতেই থাকবে, টেক্সটটা সমানে এক লাইন চলে যাবে, সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন বিষয়টা একটু ক্লিয়ার করি। মনে কর তোমাকে প্যারাগ্রাফ লিখতে হলে তোমাকে অবশ্যই তো লাইনটা ভাঙতে হবে, তাহলে এর অর্থ হচ্ছে পিটা হচ্ছে, এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, ঠিক না, এরকম একটা প্যারাগ্রাফ লিখলাম, হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি এখানে একটু গ্যাপ দিয়ে আরেকটা লিখবো। তো সেক্ষেত্রে তুমি কি এখন এন্টার দিলে? না, এন্টার মনে রাখবা ব্রাউজারে কখনো এন্টার আর স্পেস, একটা এন্টারের বেশি এবং একটা স্পেসের বেশি বেশি নেয় না। দেখো আমি অনেক স্পেস দিচ্ছি, তুমি দেখো আউটপুট কিন্তু একটাই স্পেস। আমি যদি এন্টারও দেই, দেখো একটা ওই স্পেসের মতো যাচ্ছে, কোনো কাজ করবে না। সুতরাং এটা মনে রাখতে হবে যে যখন তুমি এরকম একটা স্পেস একটা লাইন বেশি দেখাবা, তাহলে তোমাকে অবশ্যই পি এর মধ্যে রাখতে হচ্ছে। সো পি ইজ এ ওয়ান কাইন্ড অফ কি ব্লক লেভেল এলিমেন্ট। পি কি ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে আমরা বুঝলাম যে যেসব এলিমেন্ট লাইন ভাঙার জন্য সহযোগিতা করে, মানে আমি একটা লাইনকে পরের লাইনে শুরু করব, সেই ধরনের ট্যাগগুলোকে আমরা ব্লক লেভেল ট্যাগ বলবো বা এলিমেন্ট বলবো। আর যেসব ট্যাগগুলো কখনোই লাইনের ক্ষতি করবে না, মানে লাইনকে ভাঙবে না, সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন বল স্যার এগুলো কেন লাগে? এগুলো লাগে অনেক সময় তোমার এই জায়গাটুকু এখন তুমি বোল্ড করবা, কিন্তু লাইন যেন ক্ষতি না হয় এটাকে বোল্ড করবা। তাহলে আমাকে এই জায়গায় বি লিখে দিলে, এই যে বি লিখে দিলাম, তাহলে এইটাকে বোল্ড করলাম। দেখো এই লাইনের মধ্যেই তো আমি বোল্ড করে দিচ্ছি, লাইনের মধ্যে থেকেই বোল্ড হয়েছে, এই জন্য এগুলাকে ইনলাইন এলিমেন্ট বলে। যেসব এলিমেন্ট গুলো লাইনের টেক্সটের মধ্যে থেকেই কোনো পরিমাণে লাইনটা না ভেঙে যদি তার সে পরিবর্তন করে, তাহলে আমরা সেটাকে বলবো ইনলাইন এলিমেন্ট। যেমন মার্ক, আমি একটা এখানে হলুদ একটা দাগ দিতে চাই, মার্ক করব, মার্ক, ওই যে আমরা মার্কার পেন বসাই না, এখন আমি একটা মার্ক করে দিলাম। মনে করো মার্কটা আমি কোথায় কতটুকু পর্যন্ত মার্কিং করব, মনে করো আমার মার্কটা এতটুকু করব। সো দেখো আমি মার্কার পেন দিয়ে টান দিচ্ছি, সো আমার তো এখানে লাইন ভাঙার কোনো দরকার নাই। সো যেসব আহ, যেসব যেসব এলিমেন্ট দিয়ে লাইন ভাঙার কোনো দরকার নেই বাট পরিবর্তনের দরকার, সেগুলোকে আমরা ইনলাইন এলিমেন্ট বলবো। বাট যেসব এলিমেন্ট দিয়ে লাইনটা ভাঙার প্রয়োজন বা নিচে লাইন আনার দরকার, সেগুলোকে আমরা বলবো ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, সো এই হলো আমাদের এলিমেন্টকে দুই ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু দা কি বলো টাইপিং বা তোমার লাইনের উপর ডিপেন্ড করে যে মাল্টি লাইন বা সিঙ্গেল লাইনে হবে কিনা এটা। তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকস হচ্ছে HTML কমেন্টস। আমরা জানি কমেন্ট দিতে হয়, যে কমেন্ট কমেন্ট মানে হচ্ছে যে আমার কখনো এখানে ডিসপ্লে আসবে না, আউটপুটে আসবে না, কিন্তু প্রোগ্রামার তার নিজের সুবিধার্থে বোঝার জন্য কমেন্ট করে যে আমি এইটাতে এই কাজটা করেছি, এটা এই পারপাস আমি এই জিনিসটা করতেছি, সো আমি একটা কমেন্ট লিখে রাখি, পরে হয়তো ভুলে যেতে পারি, তো সেক্ষেত্রে কমেন্ট লিখতে হয়। সো কমেন্ট দেওয়ার জন্য আমরা দেখব এইভাবে লিখি কমেন্ট। ওকে, সো এভাবে আমি যে কোনো জায়গায় কমেন্ট বসা দিতে পারি, যেটাতে আমার কোডের কোনো ক্ষতি হবে, মানে আউটপুটে কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কমেন্ট কিভাবে দেয়। মনে রাখতে হবে শেষে কিন্তু এক্সপ্লোরেটরের সাইন নাই, প্রথমেই শুধু আছে। সো এই জায়গায় একটু তফাৎ আছে এখানে, আর এটা কিন্তু তফাৎ আছে, একই রকম দেওয়া যাবে না। তাহলে আমরা কমেন্ট শিখলাম, এই হলো HTML কমেন্ট। তারপর আমাদের এটা একটা বড় টপিকস, যে টপিকসটা আমরা আজকে শুরু করব না, আমরা এই পর্যন্ত যা আছে সেটা বাসায় রিপিট করব। এই HTML এর যে অ্যাট্রিবিউট, এটা অনেক বড় টপিক, অনেক প্রকার অ্যাট্রিবিউট আছে, অনেক ক্লাসিফিকেশন অফ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি সেগুলো নিয়ে কালকে আমরা বিশদ আলোচনা করব। এইটা একটা বড় টপিকস। আরেকটা টপিকস আছে তোমার ডাটা টাইপ। এই দুটো টপিক যদি শিখো তাহলে প্রোগ্রামিং এর ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ এখানে ডাটা টাইপ গুলো কিন্তু প্রোগ্রামিং এর পর্যায়ে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, সো আমাদেরকে এই দুটো জিনিস শিখার পর গিয়ে আমরা ট্যাগ গুলোর নাম শিখবো। অনেকে তো ডাইরেক্ট ট্যাগের নাম শিখে শুরু করে, আসলে না, একটা HTML এর ভালোভাবে শিখতে গেলে তুমি তার প্রত্যেকটা জিনিস বিষয়গুলো উপলব্ধি করতে হবে, তাহলে তুমি সেটা ভালোভাবে ব্যবহার করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তুমি তোমার এইটার মধ্যে আর্ট আসবে না। আমি মনে করি
কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে আর্ট আসতে চাইলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা জিনিস উপলব্ধি করতে হবে, তাহলে তুমি ভালোভাবে শিখতে পারবা। ঠিক আছে? অন্যদের থেকে একটু আলাদাভাবেই সবাই দেখবে, নাহলে তুমি কমন হয়ে গেলা সবার কাছে। তাহলে আমরা এটা মনে রাখতে হবে যে আমি যতটুকু শিখালাম ওগুলা বাসায় বসে রিভিশন দিবে এবং বোঝার চেষ্টা করবা। আর এখন তো এআই আছে, তুমি এগুলো বিষয় কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে সেগুলো একটু লিখলে সে আবার বাংলাতে লিখলে বাংলায় দিবে, ইংলিশে লিখলে ইংলিশে দিবে। তুমি কথাগুলো মিলে মিলে দেখবা, তখন তুমি একটা রাইট পথে থাকবা। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাকো। আমি ভিডিওটা একটু, এই অডিওটা রেকর্ডটা একটু বন্ধ করি, পরে আমরা অন্য আলোচনা করব। ওকে?